আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই যোদ্ধা সেজে ঘুষ দুর্নীতি চলছে, সমাজে কোনো পরিবর্তন আসেনি মির্জা ফখরুল। ৭১-এর মতো জুলাই বাণিজ্য বন্ধে সজাগ থাকার আহ্বান তথ্যমন্ত্রী। বিএনপির বিরুদ্ধে নির্লজ্জভাবে দলীয়করণের অভিযোগ জামায়াতে আমিরের। জুলাই আন্দোলনের সাথে প্রতারণা করছে সরকার। দুই নারী সহ ৩ প্রতিবন্ধীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। সমাজের মূল ধারায় সম্পৃক্ত করাই মূল লক্ষ্য। ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেফতার আইনমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে যথেষ্ট সময় আছে, বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই। কয়েকদিনের টানা গ্যাস সংকটে দিশেহারা মানুষ, পরিস্থিতি উত্তরণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং পদযাত্রায় অংশ নিতে এখন সিলেটে এনসিপির নেতৃবৃন্দ। জেলা জুড়ে টান টান উত্তেজনা, বিজেপি মোতায়েন। এবারে বিস্তারিত। সমাজের কিছুই পরিবর্তন হয়নি, ভোল পাল্টে ঘুষ দুর্নীতির সাথে জড়িতরাই এখন জুলাই যোদ্ধা বনে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, পরিবর্তনের মানসিকতায় তৈরি করতে না পারলে জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। মন্ত্রী বলেন, একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানই সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন। তার হাতকে শক্তিশালী করতে পারলেই জুলাইয়ের আকাঙ্ক্ষার সফলতা আসবে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের মতো জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমি দেখছি যে কিছুই বদলায়নি। যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার পদ্ধতি বিক্রি করছে, ভোল পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। সরকারের পক্ষ থেকে বহুবার গণভোট নিয়ে আপসের প্রস্তাব দেওয়া হলেও তা জামায়াত প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জুলাই শহীদ আহতদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন, সব প্রতিষ্ঠানে নির্লজ্জভাবে দলীয়করণ করে কোটা প্রথা ফিরিয়ে আনছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির সাথে প্রতারণা করছে সরকার বলেও জানান ডক্টর শফিকুর। বিএনপি নেতৃবৃন্দের অভিযোগের জবাবে তিনি আরও বলেন, জামায়াত আজ পর্যন্ত জুলাই আন্দোলনের ক্রেডিট নেয়নি কিংবা মাস্টার মাইন্ড বলেও দাবি করেনি, তবে শুরু থেকেই তার দল শিক্ষার্থীদের পাশে ছিল বলে জানান জামায়াত আমির। ৩ প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সকালে নিজ কার্যালয়ে প্রবেশের সময় গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তারকে জেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলে সুপারভাইজার হিসেবে, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুনকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক এবং নড়াইল সদর উপজেলার হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল এবং সমাজের মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই সরকার এমন উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
ফাঁসি দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ঢুকলেই গ্রেফতার করা হবে বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে তিনি সব ধরনের আইনি সহায়তা নিতে পারবেন বলে জানান মন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে যথেষ্ট সময় আছে, তাই আগস্টে সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঘোষণা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তার ফাঁসি কার্যকর করা হবে নাকি আপিলের সুযোগ পাবেন তা নিয়ে চলছে বিতর্ক। গত বছর 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 30 দিনের মধ্যে আপিলের বিধান থাকলেও তিনি সেটা করেননি। ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি জামাত নেতা আবুল কালাম আজাদ 13 বছর পর বিদেশ থেকে ফিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সাজা স্থগিত করে আপিল করেন। শেখ হাসিনাও সে সুযোগ পাবেন কিনা তা সরকারের বিষয় বলে মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। আইনমন্ত্রী বলছেন, তিনি দেশে ফিরলে আইন মোতাবেকই সব কিছুই করা হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আইন যেভাবে আমাদেরকে অথরিটি দিচ্ছে, আমরা সেই অথরিটি এক্সারসাইজ করব। আইনমন্ত্রী কথা বলেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও। সংবিধানের 123-এর এক অনুচ্ছেদ অনুযায়ী আগামী 21 অক্টোবরের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে, সেজন্য সংসদ অধিবেশন প্রয়োজন। আইন অনুযায়ী 13 সেপ্টেম্বরের মধ্যে সংসদের তৃতীয় অধিবেশন শুরু করবার সুযোগ রয়েছে। তাই আগস্টে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচিত করবার দরকার নেই বলে মনে করছেন আইনমন্ত্রী। 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুন্দর, এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারেন। আইনমন্ত্রী জানান, দেশে 45 লাখ মামলার জট রয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে হত্যা ও চাঁদাবাজি মামলায় 10 দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ। এর আগে যশোর থেকে 3 সহযোগী সহ ডেভিড ইমনকে গ্রেফতার করে পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি LG এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, ভারত সীমান্তে ডেভিড ইমনকে রিসিভ করতে একটি গ্রুপ অপেক্ষা করছিল। এর আগে অভিযান চালিয়ে ইমন ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত অপরাধী নেটওয়ার্কের বাইরে থেকে নিজের কার্যক্রম পরিচালনা করছিল ইমন। পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় পৃথক অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। দেশ জুড়ে তীব্র গ্যাস সংকটে নাজেহাল সাধারণ মানুষ। শিল্প কারখানার পাশাপাশি এর প্রভাব পড়েছে পরিবহন ও আবাসিক খাতেও। চাপ কম থাকায় CNG ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বাসাবাড়িতেও প্রয়োজনীয় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। সকালের আলো ফোটার আগেই CNG ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি। একের পর এক CNG ও গ্যাস চালিত যানবাহনের অপেক্ষা। কখন মিলবে কাঙ্ক্ষিত গ্যাস? ফিলিং স্টেশনে গ্যাসের চাপ এতটাই কম যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতেই ফিরছেন চালকরা। 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর গ্যাসের চাপ বাড়লেও তা দ্রুত শেষ হয়ে যাওয়ায় নতুন করে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। 14-15 ঘন্টা গাড়ি চালাইতে হলে আমাদের গ্যাস দরকার নিম্নত 600 টাকা। এখানে আমরা গ্যাস পাচ্ছি 2 থেকে 250 টাকা। ঠিক মতন গ্যাসটা দিলে ঠিক মতন 4টা ডাল ভাত খাইতে পারতাম, ঠিক মতন চলতে পারতাম, পোলাপান সুখ শান্তি মতন থাকতে পারতাম। সকালে 6টাতে বৈশা রয়েছি, কয়েকটা গাড়ির দিয়া এখন বন্ধ করে দিছে। প্রেশার থাকার কথা যেখানে 200, সেখানে আমাদের প্রেশার আছে 50, সর্বোচ্চ 60। কিন্তু আমরা যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা বন্ধ রেখে প্রেশার উঠাই, আমরা সর্বোচ্চ আধা ঘন্টা চালাইতে পারি। ড্রাইভাররা বলতে যদি দাম বাড়ায় আমাদের সমস্যা নাই, তাও জানি আমরা গ্যাস পাই। শুধু শিল্প কিংবা পরিবহন খাতি নয়, গ্যাস সংকটের প্রভাব দেখা গেছে আবাসিক এলাকাতেও।
দিনের বেশিরভাগ সময় পর্যাপ্ত গ্যাস না থাকায় জ্বলছে না চুলা। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। 30-40 বছর ধরে কাজ করি, এ জায়গায় গ্যাসের কোনো সমস্যা ছিল না, এখন গ্যাসের অনেক সমস্যা হয়। এখন কেমনে কি করবো আমি বুঝলাম না কিছু। 8টার সময় আসি, 10টা 11টা বাজে যায় জায়গায় কাজ করণে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। অন্যদিকে অসহনীয় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ চাইছেন ভোক্তারা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। কিছুক্ষণের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। ঢাকা সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। একই সাথে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন সার্জিও গোর। সংশ্লিষ্টরা বলছেন, সার্জিও গোরের সফরের মূল লক্ষ্য হতে পারে বাংলাদেশে সরকারের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে আলোচনা করা। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে বুঝতে এবং জানতে চাইতে পারে ওয়াশিংটন। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে রাজধানী মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। দুপুর 1টায় তাকে ট্রাইব্যুনালে আনা হয়। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 31 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 2। এই মামলার 10 নম্বর আসামি হিসেবে তৎকালীন বস্ত্র ও মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী শাপলা চত্বরে গণহত্যার ঘটনার পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানার সূত্রে গতকাল সন্ধ্যা 6টার দিকে গুলশান 1 এর নিজ বাসভবন থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ট্রাইব্যুনালে আনার আগ পর্যন্ত তিনি ডিবির হেফাজতেই ছিলেন। হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি সরকার বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া শতভাগ ত্রুটি মুক্ত হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয়। 2026 সালে সফলভাবে সম্পন্ন হলেও 2027 সালে আরও উন্নত ও সেবামুখী হজ আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিজেই হাজিদের সার্বিক বিষয়ে নিয়মিত তদারকি করেন। তার নির্দেশনায় হাজি ক্যাম্পে খাবারের মান উন্নত করার পাশাপাশি হাজিদের বিমান ভাড়াও কমানো হয়েছে। জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন। দুপুর 12:15টার দিকে দক্ষিণ সুরমার পাড়াইচক বাইপাস এলাকায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। সফরে অংশ নেওয়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, কেন্দ্রীয় নেতা ডাক্তার মিতু সহ অন্য নেতারা। আজ ও আগামীকাল জেলা সদর সহ ওসমানীনগর, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে সমাবেশ করবে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদিকে হবিগঞ্জে হামলার পর সিলেট জুড়ে বিরাজ করছে টান টান উত্তেজনা। নিরাপত্তা জোরদারে জেলার বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। এনসিপি নেতাকর্মীদের ওপর মামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি সহ 100 জনকে আসামি করে বাহুবল থানায় মামলা দায়েরের কথা জানান তারা। অন্যদিকে হবিগঞ্জ পৌর এলাকা থেকে 144 ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন।
24-এর এই দিনে আন্দোলনে নিহত ও আহতদের নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার মায়াকান্না দেখে ক্ষোভে আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠেছিল পুরো দেশ। সরকারি শোক দিবস পালনের প্রতিবাদে সেদিন ফেসবুকের প্রোফাইল লাল করে ও চোখে মুখে লাল কাপড় বেঁধে আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখায় জনগণ। এদিন 6 সমন্বয়কের মুক্তির দাবি জানায় বিশিষ্টজনেরা। এদিকে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান, স্বৈরাচার পতনের আন্দোলনে জেগে ওঠে টেকনাফ থেকে তেঁতুলিয়া। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। গণগ্রেফতার, কারফিউ, 6 সমন্বয়কে আটক, জামাত শিবির নিষিদ্ধের হুমকি দিয়ে আন্দোলন নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। কিন্তু এসব করে গণঅভ্যুত্থানের আগ্নেয়গিরি থামানো যায় না তা বুঝতে পারেনি ফ্যাসিস্টরা। পতনের শেষ মুহূর্তেও ছিল দাম্ভিকতাপূর্ণ আচরণ। কোন কৌশলে অর্থ পাঠিয়েছে সবই আমরা জানি। সেদিন সরকারের চোখ রাঙানিকে লাল কার্ড দেখায় ছাত্র জনতা। সরকারি শোক দিবসের বিরোধিতা করে বিপ্লবের লাল রং ধারণ করে সবাই। সেজন্য এখনো ফ্যাসিস্টরা বিপ্লবীদের লাল বদর বলে ব্যঙ্গ করে। আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে মায়াকান্না দেখায় শেখ হাসিনা, যা দেখে আরও ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদ জানায় বিএনপি। 6 সমন্বয়কের মুক্তি দাবি করে বিশিষ্টজনেরা। আপনারা এটাকে আর তুচ্ছ তাচ্ছিল্য করেন না, কেন আন্দোলন হচ্ছে? একদিকে স্বৈরাচারের মায়াকান্না, অন্যদিকে শত শত শহীদের আত্মদান, আন্দোলনের ভিডিও, স্লোগান স্বৈরাচার পতন আন্দোলনের আগুনে বারুদ হিসেবে কাজ করে। বিপ্লবীদের এসব স্লোগান ঘরে থাকতে দেয়নি ছাত্র জনতাকে। কোটানা মেধা, মেধা মেধা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিয়ে শুরু করে স্বৈরাচার পতনে ভূমিকা রাখে বিভিন্ন স্লোগান। এই আগুনে পুড়ে যায় ফ্যাসিস্টদের ক্ষমতার মসনদ। আন্দোলনের বাঁকে বাঁকে পরিবর্তন হয় নানা স্লোগান, বিপ্লবীদের উক্তি। মৃত্যু ভয় কেটে স্লোগান আসে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। স্বৈরাচারের ব্যঙ্গ করে বলা রাজাকার শব্দ হয়ে ওঠে স্বৈরাচার পতনের সবচেয়ে বড় স্লোগান। এত কিছুর পরও নমনীয় না হয়ে আরও কঠোর হয় আওয়ামী লীগ সরকার। রাস্তায় পড়ে থাকে রক্তমাখা শার্ট আর একের পর এক লাশ। তখন উঠেছিল সবচেয়ে হৃদয় বিদারক স্লোগান, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। আর শোকে পাথর ছাত্রছাত্রীরা বুক পেতে বলে, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। তবুও থামেনি রক্তস্রোত। তখন ছাত্ররা উচ্চারণ করে তাদের শেষ দাবি, দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। 1, 2, 3, 4, শেখ হাসিনা গদি ছাড়। একের পর এক লাশ পড়লেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল, তার তো ক্ষমতার লোভ নেই। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। তখনও কেউ উপলব্ধি করতে পারেনি 1 সপ্তাহের মাথায় রাজপথে তৈরি হবে নতুন ইতিহাস, পতন হবে স্বৈরাচারের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ কালচারাল সেন্টার ও ফিডাফ বাংলাদেশ যৌথ উদ্যোগে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল। বিশ্ব দরবারে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও নৃত্যশিল্পীকে তুলে ধরার লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। রাজধানী কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে অনুষ্ঠিত ফিডাফ বাংলাদেশের সাধারণ সভায় নেওয়া হয় আয়োজনের নানা পরিকল্পনা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সংস্থা ফিডাফ বাংলাদেশের সাধারণ সভা। এতে জানানো হয় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, সাংস্কৃতিক প্রতিনিধি ও ব্যক্তিত্বদের অংশগ্রহণে আয়োজন করা হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল 2027। পৃথিবীর সবচেয়ে বেশি ফেস্টিভ্যালে যে কজন ডিরেক্টর আছে ফিডাপের, আমি সবচেয়ে 72টা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছি। এই অভিজ্ঞতাটা আমরা কিন্তু কাজে লাগাতে পারবো। এই ধরনের আয়োজন করতে পারলে আমরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবো। দেশের মুখ উজ্জ্বল করলে আমরা সরকারের সহযোগিতা পাবো না, এটা তো হতেই পারে না। সরকার আপসে চলে আসবে যখন দেখবে যে আমরা কি করছি, এটা বোঝাতে পারলেই হয়ে গেল। আমরা একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, কালচার ফেস্টিভ্যাল করতে চাই,
সেখানে নাচের পাশাপাশি গান থাকবে, জাদু থাকবে, এটা থাকতেই হবে। এটা আমাদের কালচারটা তুলে ধরবো আমরা। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান এবং ফিড অফ বাংলাদেশের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান বলেন, সবার অংশগ্রহণে কালচারাল ফেস্টিভ্যাল দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। আমরা উদ্যোগ নিচ্ছি ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যাল করার জন্য। এই উদ্যোগে সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল করব। ফিডাবের নিজ উদ্যোগে এটা করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন পেশাজীবী সংগঠনের নেতা রফিকুল আলম, নাট্যকার সোহেল আরমান, সঙ্গীতশিল্পী ফাতেমা তুস জোহরা, নৃত্যশিল্পী নীলুফার ওয়াহিদ পাপড়ি এবং এটিএন এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর রোকসানা আক্তার রিনি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। মানব পাচার ও প্রযুক্তি নির্ভর অপরাধ প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত জাতীয় সংলাপে তিনি বলেন, অপরাধী চক্র এখন ডিজিটাল মাধ্যম, ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তরুণদের ফাঁদে ফেলছে। আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে গিয়ে অনেকেই সাইবার স্ক্যাম সহ বিভিন্ন অপরাধে বাধ্য করা হচ্ছে। মন্ত্রী জানান, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীদের উদ্ধার, আইনি সহায়তা ও পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে গণমাধ্যম ও নাগরিক সমাজকে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিদেশগামী কর্মীদের সুরক্ষায় রিক্রুটিং এজেন্সিকে শৃঙ্খলায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। সকালে রাজধানীর অভিজাত হোটেলে অনলাইন কমপ্লেইন ম্যানেজমেন্ট মডিউলের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর মাধ্যমে প্রবাসীরা অনলাইনে তাদের অভিযোগ দাখিল ও প্রতিকার পাবেন বলে জানান প্রতিমন্ত্রী। এ সময় প্রবাসীদের সেবা দিয়ে কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান নুরুল হক। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে বিদেশে প্রবাসীরা প্রতারণা রোধ ও অধিকার সুরক্ষা পাবে বলে জানায় রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু। কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন, যারা এই যে অবৈধভাবে প্রতারণার একটা চক্র হিসেবে কাজ করছেন তারা ভালো হয়ে যান। প্রত্যেককে ডিবি, পুলিশ, বিভিন্ন এজেন্সি নজরদারি করছে, কোনো রেহাই পাওয়ার সুযোগ নেই। সুতরাং আপনারা যদি এখনও এগুলো বন্ধ না করেন তাহলে আপনাদের কপালে শনির দশা আছে। আমরা প্রতিনিয়তই এই অভিযোগগুলো কিন্তু পাচ্ছি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভরা মৌসুম, কিন্তু নদীতে দেখা নেই ইলিশের। আমদানি না থাকায় মাছের আড়তগুলোতেও বেচাকেনা তলানিতে ঠেকেছে। নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার, দূষণ ও ডুবোচরের কারণে ইলিশের স্বাভাবিক উৎপাদন ও বিচরণ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা। এদিকে সরবরাহ কমে আসে আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ইলিশ। চাঁদপুর প্রতিনিধি ফাহিম শাহরিন কৌশিকের রিপোর্ট, জানাচ্ছেন মবিনুল ইসলাম। ইলিশের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত চাঁদপুর। প্রতিবছর হাজার হাজার মন ইলিশ ধরা পড়ে চাঁদপুরের মেঘনা নদীতে। তবে চলতি বছর ভরা মৌসুমেও জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ইলিশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটেও নেই আগের সেই ব্যস্ততা। যখন ডিমের অভিযানটা আসে তখন যদি প্রশাসন একটু ভালোভাবে নজর দেয়, সরকার নজর দেয়, যে ডিমওয়ালা মাছটা তখন ধরতে পারবেন না, অভিযানটা খুব কড়াকড়ি ভাবে হবে। অবাধে জাটকা নিধনের কারণেই আপনার এখন নদীতে কোনো বড় মাছ পাওয়া যাচ্ছে না। সরবরাহ কমে আসায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ। টাঙ্গাইল থেকে মাছ কেনার জন্য চাঁদপুরে, এখানে এসে দেখি যে ইলিশের দাম অনেক চড়া। আমাদের ওখানেই এই ইলিশ অনেক কমে পাওয়া যায়। এদিকে ইলিশ সংরক্ষণে সরকারের নানামুখী উদ্যোগ চলমান থাকলেও উৎপাদন কমে আসার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল কাজ করছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। প্রাকৃতিক যে খাবার প্লাঙ্কটন থাকে চাঁদপুরে, সেই ইলিশের খাবার আগের মতো নেই এবং ইলিশের যে নদীর প্রবাহ আগের মতো নেই। সেজন্য ডুবোচর গুলো কেটে দিতে হবে, নদী খনন এবং পরিবেশ দূষণের কারণগুলো চিহ্নিত করে আমাদের নির্মূল করতে হবে।
ভরা মৌসুমেও ইলিশের এই সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে জেলে, ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে। ইলিশ উৎপাদন ও বিপণনে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এই সংকট আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর ইরানে হামলা জোরদার করেছে পেন্টাগনে। এক এক্স বার্তায় ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জর্ডানে IRGCর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বুধবার রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, দক্ষিণের বন্দর আব্বাস কিশ এবং কেশম দ্বীপে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। গত শুক্রবার থেকে টানা 5 দিন তেহরানের ওপর হামলা বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। এদিকে বৃহস্পতিবার সকালে জর্ডানে আবারও মিসাইল ছুড়েছে ইরানি সেনারা। ওদিকে মিশরের একটি নদী বন্দরে জ্বালানিবাহী 2টি জাহাজ অজ্ঞাতনামা ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর দিয়েছে আল জাজিরা। বগুড়ার এরুলিয়া এয়ারফিল্ডে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুলে 67তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ। তিনি কোর্স সম্পন্নকারী 16 জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন। এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা নবীন বৈমানিকরা বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি। কোর্সে সার্বিকভাবে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে মফিজ ট্রফি অর্জন করেন স্কোয়াড্রন লিডার মির্জা জুবাইর হোসেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক সমাপ্তির পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। জাতীয় দলের হয়ে আর খেলবেন না বলে নিশ্চিত করেছেন সেলেসাওদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। উত্তর আমেরিকা বিশ্বকাপে পুরোপুরি ফিট ছিলেন না 34 বছর বয়সী এই ফরওয়ার্ড, যে কারণে টুর্নামেন্টে মাত্র 2টি ম্যাচে সীমিত সময়ের জন্য মাঠে নামার সুযোগ পান তিনি। তার একমাত্র গোলটি আসে শেষ 16তে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে। তবে সেই ম্যাচেই 2-1 গোলে হেরে বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফলে 2002 সালের পর আরও একটি বিশ্বকাপ শিরোপা স্বপ্ন অধরাই থেকে যায় সেলেসাওদের। জাতীয় দলের জার্সিতে নেইমার 129 ম্যাচে করেছেন 80 গোল, যা ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ। ফুটবল বিশ্বকাপ ও অন্যান্য বড় টুর্নামেন্টের মালিকানার শেয়ার বিক্রি করে বিপুল অর্থ আয়ের পরিকল্পনা করছে ফিফা। এই প্রস্তাবে সমর্থন দিলে আগামী 4 বছরের চক্রে প্রতিটি সদস্য দেশ পাবে $4 কোটি। তবে এই সুবিধা পেতে হলে আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে 211টি সদস্যকে সম্মতি জানাতে হবে বলে সময় বেঁধে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। মঙ্গলবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্য দেশগুলোর কাছে দেয়া এক চিঠির মাধ্যমে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজে FFE নামে একটি বাণিজ্যিক অঙ্গ প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেন। তবে ইনফান্তিনোর এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পরপরই ফুটবল বিশ্বে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ইউরোপ মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ওয়েফা সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ কোনো কেনা বেচার বস্তু নয়। অন্যদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC অভিযোগ করেছে এই বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জুলাই যোদ্ধা সেজে ঘুষ দুর্নীতি চলছে, সমাজে কোনো পরিবর্তন আসেনি মির্জা ফখরুল। 71-এর মতো জুলাই বাণিজ্য বন্ধে সজাগ থাকার আহ্বান তথ্যমন্ত্রী। বিএনপির বিরুদ্ধে নির্লজ্জভাবে দলীয়করণের অভিযোগ জামায়াতে আমিরের। জুলাই আন্দোলনের সাথে প্রতারণা করছে সরকার। দুই নারী সহ 3 প্রতিবন্ধীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। সমাজের মূল ধারায় সম্পৃক্ত করাই মূল লক্ষ্য।
ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেফতার আইনমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে যথেষ্ট সময় আছে, বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই। কয়েকদিনের টানা গ্যাস সংকটে দিশেহারা মানুষ, পরিস্থিতি উত্তরণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং পদযাত্রায় অংশ নিতে এখন সিলেটে এনসিপির নেতৃবৃন্দ, জেলা জুড়ে টান টান উত্তেজনা, বিজেপি মোতায়েন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।